আমরা আমাদের প্রথম ঘটনাটি আজকে কিছুক্ষণের মধ্যে আপনাদের পড়ে শোনাবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলাম রাসেল ভাই কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম হাসান, ঠিকানা গোপালগঞ্জ, থানা টুঙ্গিপাড়া, গ্রাম শ্রীরামকান্দি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমাদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের। ঘটনাটির স্থানের একটু বিবরণ দিলে ঘটনাটি বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়ির ঠিক পিছনেই একটি ঝিল রয়েছে। ঝিলের নাম আব্দুল হামিদের ঝিল। আমাদের গ্রামের ভাষায় ঘোগ বলা হয়। ঝিলের ওই পাশে কিছু বাড়িঘর রয়েছে, তারপর আরেকটি ঝিল রয়েছে। উক্ত ঝিলের নাম ভাইয়ের ঝিল। ঘটনাটি মূলত এই ভাইয়ের ঝিলকে কেন্দ্র করে। আসলে আমাদের গ্রামের উক্ত এলাকাটি এমন যে সন্ধ্যার পর থেকে একেবারেই নীরব হয়ে যায়। উক্ত রাস্তা দিয়ে গ্রামে সন্ধ্যার পর মানুষের চলাচল খুব কমে যায়। ঘটনায় আসা যাক। ঘটনা মূলত 1996 সাল থেকে শুরু, কিন্তু আমার সামনে আসে 2010 সালে। আর ঘটনা এখনো চলমান। জানি না কত মানুষের প্রাণ নেবে ওই ঝিল। আমি তখন সবেমাত্র স্কুলে 5-এ পরীক্ষা শেষ করে নুরানি একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি। আর আমরা যে রাস্তা দিয়ে মাদ্রাসাতে যেতাম, ওই রাস্তা পশ্চিমে উক্ত ভাইয়ের ঝিলটি। রাস্তা দিয়ে তাকাতেই দেখা যায় অভিশপ্ত ঝিলটি, আর রাস্তার পূর্ব পাশে রয়েছে ফসলের ক্ষেত। এবার মূল ঘটনায় আসা যাক। আমরা প্রতিদিনের মতো কয়েকজন ছাত্র মাদ্রাসা যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি রাস্তা দিয়ে লোকজন দৌড়াতে দৌড়াতে ওই ঝিলের দিকে যাচ্ছেন। কিছু বুঝে উঠতে না পেরে আমরাও লোকজনের সাথে সেদিকে ছুটে যাই। ঝিলের কিনারায় যে এমন একটি দৃশ্য দেখি, যা হয়তো জীবনে এমন কোনো দৃশ্য দেখতে চাইবো কিনা জানি না। দেখি যে এক ব্যক্তিকে কাদার ভেতর ভুট হয়ে পড়ে আছে, আর কিছুটা কাদার ভেতরে ডোবানো। অতঃপর লোকজন তাকে ধরাধরি করে কাদার ভেতর থেকে তার লাশকে টেনে তোলে। লাশের অবস্থা ছিল অত্যন্ত করুণ। সমস্ত শরীর ছিল মল মাখানো, আর কে যেন ঘাড়টাকে নৃশংসভাবে ভেঙে ফেলেছে, আর তার কপালে ছিল বড় বড় নখের আঁচড়। অতঃপর স্থানীয় লোকদের কাছ থেকে মূল ঘটনা শুনি। উক্ত মৃত ব্যক্তির নাম হচ্ছে রতন মুন্সি। অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি। হুইল বড়শি দ্বারা মাছ ধরে পরিবার নিয়ে কোনো মতে সে তার জীবন ধারণ করত। প্রতি রাতে উক্ত ভাইয়ের ঝিলে মাছ ধরতে আসতো সে। রাত 3টার দিকে মাছ ধরে বাসায় ফিরে যেত এবং সকালে ওই মাছ বিক্রি করত, এবং তাই দিয়ে তাদের সংসার চলত। একদিন তার বাড়িতে কিছু মেহমান আসে, কিন্তু মেহমানদের খাওয়ানোর মতো কিছু তার ঘরে ছিল না। তাই সে সন্ধ্যা হতে কিছুটা ব্যাঙ শিকার করে, যা দিয়ে সে মাছ শিকার করে। অতঃপর যথারীতি বড়শি নিয়ে ঝিলে চলে যায়। অতঃপর অনেক রাত হয়ে যায়, কিন্তু তার বাড়ি ফেরার কোনো নাম নেই। তাই তার পরিবারের লোকজন খুব পেরেশান হয়ে যায়। সেই জন্য ফজরের আজান হতে তার পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। অতঃপর সকলেই ছোট একটি ছেলে উক্ত ঝিলের পাশে গরুর জন্য ঘাস কাটতেছিল, এবং তার কিছু দূরেই এক বৃদ্ধা বসে ঘাস কাটছিল। হঠাৎ করে সেই ছেলেটি নজরে পড়ে ঝিলের কিনারে এক ব্যক্তি কাদার উপর শুয়ে আছে। সেই ছেলেটি ভয় পায় এবং ভয় পেয়ে চিৎকার করতে থাকে। উক্ত বৃদ্ধ ব্যক্তির কাছে যে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দাদা দাদা, ওখানে একজন মহিলা কাদার মধ্যে শুয়ে আছে। উক্ত রতন মুন্সির বাবরি চুল ছিল, সেই জন্য ছেলেটা তাকে মহিলা মনে করেছিল। অতঃপর বৃদ্ধ লোকটি বলল, চলো তুমি আমাকে একটু দেখিয়ে দাও। কিন্তু ছেলেটি বলল, আমি পারবো না, আমার ভয় করছে। কিন্তু অনেক জোরাজুরি করার পরে ছেলেটি দাদাকে নিয়ে ওইখানে যায়। অতঃপর সে দেখেই চিনতে পারে। এরপর সে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং লোকজন ছুটে আসে এবং সে অবস্থা দেখতে পায়। আশ্চর্যের বিষয় হলো, ওই জায়গায় তার লাশের পাশে একটা গজাল মাছ পাওয়া গিয়েছিল, এক প্যাকেট বিড়ি পাওয়া গিয়েছিল, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার গ্যাস লাইটার পাওয়া যায়নি। অতঃপর স্থানীয় লোকদের থেকে জানতে পারি এই ঘটনা এখানে নতুন নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে। যে একবার কিছু জেলে উক্ত ভাইয়ের ঝিলে জোর পাটা দেয়। জোর পাটা হলো ভাটার সময় জেলেরা তাদের জালকে কাদার মধ্যে রেখে দেয়। অতঃপর যখন জোয়ার এসে পানিতে ভরে যায়, তখন তারা জালটা উঠিয়ে দেয়। পানি যখন আবার ভাটার সময় নেমে যায়, তখন মাছগুলো আটকে যায় এবং মাছগুলোকে ধরা হয়। একদিন এরকম ভাবে একদল জেলে জোর পাটা দেয়। এতে তারা প্রচুর পরিমাণে বড় বড় পুঁটি মাছ পায়। তারপর অনেক মাছ বিক্রি করে এবং রান্না করে কিছু। একজন জেলে আসরের সময় কিছু ভাজা মাছ নিয়ে খেতে খেতে ওই ঝিলের দিকে আসে। উদ্দেশ্য হলো আবার জাল ফেলা, যেহেতু তারা আগের দিন অনেক মাছ পেয়েছে। অতঃপর সন্ধ্যার পরে তার অন্যান্য সাথীরা আসে এবং তখন দেখতে পায় ওই ব্যক্তিকে মাথার নিচে দিয়ে আর পা ওপর দিকে দিয়ে কাদার ভেতরে দাবিয়ে রাখা হয়েছে। অতঃপর তারা লাশ উদ্ধার করে। এবার ফেরা যাক মূল ঘটনায়। অতঃপর রতন মুন্সির লাশকে দাফন করা হয়। এরপরে রাত্রে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। তার আত্মীয়
আত্মীয় স্বজন যারা আসছিল রাতে, যখন আত্মীয় স্বজনদের উক্ত গজাল মাছটি, যে মাছটি লাশের কাছে পাওয়া গিয়েছিল, রান্না করে খাওয়ানো হয়। খাওয়া দাওয়া শেষ করে সকলে সবেমাত্র উঠানে বের হয়েছে উদ্দেশ্য প্রয়োজন শেষ করে ঘুমিয়ে যাওয়া, তখনই তারা সকলে লক্ষ্য করে আকাশ থেকে অনেক দূর থেকে একটা ঘোড়া উড়ে আসছে, যার পুরো শরীরটা আগুনে ভরা, এবং সেই ঘোড়াটি তাদের দিকেই উড়ে আসছে। তখন তারা সকলেই প্রচন্ড ভয় পায়, সাথে সাথে তারা ঘরের ভেতরে চলে যায়। লিসনার্স মনে করছেন ঘটনা এখানেই শেষ? না, এই মর্মান্তিক ঘটনার এক সপ্তাহ পরে উক্ত জায়গায় এক মৌলানা, যার নাম হচ্ছে মৌলানা জিল্লুর রহমান, তিনি এখনো জীবিত আছেন। তিনি আমাদের মাদ্রাসায় যাওয়ার উক্ত রাস্তার পূর্ব পাশে যে ফসল ক্ষেতগুলো ছিল ওইখানে কলাই তুলছিলেন। বলে রাখা ভালো, আমাদের দক্ষিণবঙ্গে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের প্রতিষ্ঠিত গহরডাঙ্গা মাদ্রাসা, যেখানে প্রতি বছর 3 দিন ব্যাপী মাহফিল হয়, আর আমাদের দক্ষিণবঙ্গ থেকে বেশিরভাগ মানুষ উক্ত মাহফিলে যায়। মূলত ওই সময় মাহফিল চলছিল, সময়টা ছিল আসরের আগ মুহূর্তে। হুজুর যখন তার কলাইয়ের আঁটি বেঁধে মাথায় উঠাতে যাবেন, তখনই একজন মহিলা আসে বোরকা আবৃত অবস্থায় এবং এসে বলে, হুজুর আমি আপনার মাথায় আঁটিটি তুলে দিই। কিন্তু হুজুর বলে, আপনি কোথায় যাবেন? সে বলে, আমি মূলত গহরডাঙ্গা মাদ্রাসায় ওয়াজ শুনতে যাব। তখন হুজুর বলেন, আমাকে আপনার আঁটি তুলে দেওয়া লাগবে না, আপনি মাহফিলে যান। কিন্তু মহিলা অনেক জোরাজুরি করে। এক পর্যায়ে হুজুর নিজেই যখন আঁটি উঠিয়ে নিতে যান, তখনই উক্ত মহিলা হুজুরের পেট বরাবর তার বড় বড় নখ দিয়ে এমনভাবে থাবা দেন যেন পা পর্যন্ত তিনি নিয়ে যায়। হুজুর এই অবস্থায় পা পর্যন্ত নখের আঁচড় দেখতে পান। তো হুজুরের কপাল ভালো, সাথে সাথে আসরের আজান দিয়ে দেয়। তখন হুজুর লক্ষ্য করেন আজানের সাথে সাথে উক্ত মহিলা দৌড়াতে দৌড়াতে ঝিলের ভেতর হারিয়ে গেল। হুজুরের কপাল ভালো ছিল, তখন হুজুর লক্ষ্য করেন এটা, এবং হুজুর হাঁটু পর্যন্ত লুঙ্গি উঠিয়ে দেখেছিলেন নখের আঁচড়। এরপর রাতে যখন হুজুর ঘুমান, রাত্রে স্বপ্নে দেখেন উক্ত মহিলা বলছে, মানুষ তো 2 জন নিয়েছি, সামনে আরো 16 জন মানুষ নেব। ওখানে মানুষ এখনো আতঙ্কে থাকে কখন কাকে এই অভিশপ্ত ঝিল আক্রমণ করে। ঘটনাটি আমাদের এলাকায় খুব প্রসিদ্ধ। কারো যদি মনে হয় যে কারো কাছে জিজ্ঞেস করবেন বা খোঁজ খবর নেবেন, তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মতিউর রহমান মতিন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া গ্রাম থেকে লিখছি। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার ঘটনা আমার কাজিনের কাছ থেকে শোনা। ঘটনা ঘটেছে আমার কাজিনের সাথে এবং ওনার আম্মুর সাথে। আমার কাজিন যেভাবে আমাকে ঘটনা বলেছে আমি সেভাবেই বলছি। সালটা 90 দশকের শেষের দিকে। সে সময় আমাদের গ্রামটা নদী এলাকায় ছিল, বাড়িটাও ছিল নদীর একদম পাশে। আমাদের বাড়ি থেকে নদীটা অনেক দূরে ছিল, কিন্তু নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির পাশে এসে পড়ে। কিছুদিন পর আমাদের বাড়ির জায়গা জমি নদীতে সব ভেঙে যায়। আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে পাশের গ্রামে রাস্তার পাশে আমরা একটা জায়গা কিনে বাড়ি করি। সেখানে ঘর বাড়ি ঠিক করে থাকা শুরু করি। আমাদের বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি ঘর ছিল না। বলে রাখা ভালো, আমাদের বাড়ির 200-300 ফিট দূরে একটা বড় কদম গাছ ছিল। গাছটা অনেক পুরনো। শুনেছি এই রাস্তা দিয়ে নাকি পার হতে হলে কদম গাছটার দিকে 2 বার ঢিল ছুঁড়ে তারপরে পার হতে হয়। কদম গাছটাতে নাকি একটা খারাপ জিন থাকে। যদি কেউ ঢিল না দিয়ে রাস্তা পার হতো, তাহলে নাকি তার কোনো না কোনো সমস্যা হতো। হয়তো তার অস্বাভাবিকভাবে খুব জ্বর আসতো এবং রক্ত বমি করা শুরু করে দিত, আর তা না হলে তার ফ্যামিলির কারো না কারো কোনো সমস্যা দেখা দিত। তো ওই রাস্তা দিয়ে পার হবার সময় তখন 2টা ঢিল দিয়েই সবাই পার হয়। রাতের বেলায় ওই রাস্তা দিয়ে কেউ কখনো একা পার হতে পারে না। রাতের বেলা কেউ যদি ভুলে কখনো রাস্তা পার হওয়ার চেষ্টা করত, তখন ওই জিনটা নাকি কুকুরের রূপ নিয়ে কিংবা সাপের রূপে, আবার কখনো বা বেড়াল হয়ে রাস্তার মাঝে থাকতো। এক এক সময় এক এক রূপে কেউ যদি কখনো সাহস করে রাস্তা পার হয়ে যাওয়ার চেষ্টা করত, তাহলে নাকি তাকে মেরে ফেলারও চেষ্টা করতো এই জিনটা। তাই কেউ একা রাস্তা পার হয়ে যাওয়ার সাহস পেত না। আমরাও অত কিছু জানতাম না। এখানে আসার পর সব জানতে পারি। এখানে আসার আগে অন্যখানে জায়গা পাওয়া না পাওয়ার কারণে এখানেই বাড়ি করতে হয়। আমাদের সাথে ঘটনাটা শুরু হয় এখানে আসার প্রথম দিন রাত থেকে। সেদিন রাতে এশার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই শুয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত 12টা কিংবা 1টার দিকে বিকট একটা শব্দে আমাদের সবার ঘুম ভেঙে যায়। একটু পর দেখি আমাদের টিনের চালের উপরে ধুপ ধাপ
ঢিল পড়ছে। ঢিলগুলো কেন পড়ছে কিছুই বুঝতে পারলাম না। তো ব্যাপারটা বোঝার জন্য বাইরে বের হতেই দেখি ঢিল পড়া পুরো বন্ধ হয়ে গেছে। অবাক করা বিষয় হলো, এতক্ষণ যে ঢিলগুলো পড়ছে তার একটাও আমরা মাটিতে খুঁজে পাচ্ছিলাম না। ব্যাপারটা বুঝলাম না ঢিলগুলো তাহলে কোথায় গেল। সেই রাতের মতো বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে দেখি টিনের চালে কোনো চিহ্নও নেই, এমনকি বাড়ির আশেপাশেও কোনো ঢিল নেই। তাহলে এই শব্দ কিভাবে আসলো বুঝলাম না। এভাবে রাতে কোনো না কোনো ঘটনা ঘটতই। রাতের বেলায় কখনো মনে হতো কোনো এক কুকুর কোনো কিছুর হাড় কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। আমার রুম থেকে শব্দ শুনতাম। আবার কখনো মনে হতো বাইরে অনেক ঝড় বইছে, এই বুঝি আমাদের বাড়িঘর সব উড়িয়ে নিয়ে যাবে। আবার কখনো মনে হতো আমাদের চালের ওপর কেউ দৌড়াদৌড়ি করছে। কিন্তু বাইরে যখনই বের হতাম সব থেমে যেত, সব নিস্তব্ধ হয়ে যেত। তখন মনে হতো বাইরে যেন কিছুই হয়নি। এইভাবে আমাদের কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন রাতে এক মেয়ের করুণ কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করলাম কান্নার শব্দটা ওই কদম গাছটার দিক থেকে ভেসে আসছে। আমি আর আমার ছোট ভাই এক রুমে ঘুমাই, আর পাশের রুমে বাবা মা। খেয়াল করে দেখলাম আমার ছোট ভাই অঘরে ঘুমাচ্ছে। তো আমি 7-5 না ভেবে দরজা খুলে ওই কদম গাছটার দিকে যাচ্ছি। দেখি এত রাতে ওখানে কান্না করে কে। যতই এগোচ্ছি ততই কান্নার শব্দ করুণ সুরে আমার কানে এসে বাজছে। ঘুটঘুটে অন্ধকার রাতে কিছুই দেখা যাচ্ছে না। আমার বাড়িতেও ইলেকট্রিসিটি ছিল না। আমি কান্নার শব্দ ধরে ওখানে এগোচ্ছি। আমি কিছু দূর যাওয়ার পরে বলে উঠলাম, কে কে ওখানে? কে কান্না করে ওখানে? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসছিল না। কান্না করেই যাচ্ছিল। আর একটু যাওয়ার পর দেখি কান্নার শব্দ আসছে না। চারিপাশ যেন নীরব হয়ে গেছে, শুধু কানে কানে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। আর একটু দূরে ঘুটঘুটে অন্ধকারে দেখি কদম গাছটার ওইখানে কেউ নেই। আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। তাহলে এতক্ষণ কে কান্না করলো? আমি কি ভুল শুনেছি নাকি? কি আমার ভুল হতে পারে? আমি তো একটু আগে স্পষ্টভাবে কান্নার আওয়াজ শুনলাম। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। শরীরটা কেমন যেন ভারী হয়ে আসলো। আর কিছু না ভেবে যখন দৌড় দিতে যাব তখন মনে হচ্ছে আমার পা উঠছে না। আমার পা যেন কেমন অবশ হয়ে আসছে। কিছুক্ষণ পর আমি আল্লাহর নাম নিয়ে দৌড়ে বাড়িতে এসে মা বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন আমার জ্ঞান ফিরে এলে আমি দেখি আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমার সাথে রাতের ঘটনা আমি আমার বাবা মাকে বলি। এরপরে এক হুজুরের কাছ থেকে পানি পড়া এবং তাবিজ নিয়ে এসে আমাকে দেয়। এর কিছুদিন পরে আমি সুস্থ হয়ে উঠি। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হয়নি। আবার কিছুদিন পর এক রাতে আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইরে এসে অজু করার জন্য কুপি হাতে নিয়ে টিউবওয়েলের দিকে যাচ্ছে। এমন সময় দমকা এক হাওয়ায় কুপিটা নিভে যায়। মা আচমকা কিছুটা ভয় পেয়ে যায়। তারপর কিছু না ভেবে উনি টিউবওয়েলের কাছে যান। ইতোমধ্যে উনি লক্ষ্য করলেন একটা বাজে পচা গন্ধ ওনার নাকে আসছে। মনে হচ্ছে একটা মাংস পচা লাশ ওনার পেছনে দাঁড়িয়ে আছে। গন্ধটা যেন তীব্রতা বেড়েই যাচ্ছে। উনি ব্যাপারটা বোঝার জন্য পাশ ফিরে পেছনে তাকাতেই উনি যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি ঘুটঘুটে অন্ধকারের মাঝেই স্পষ্টভাবে দেখলেন এক বিভৎস ছিন্ন ভিন্ন চেহারার একটি লোক ওনার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে লোকটা অনেক দিনের পুরনো একটা লাশ। দেহের মাংস যেন পচে গেছে, চোখ দুটো নেই। লাশটা ধীরে ধীরে তার দিকে যেন এগিয়ে আসছে। উনি কিছু বুঝতে পারছিলেন না। এমন অবস্থায় আর সহ্য করতে না পেরে উনি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। চিৎকারের শব্দ শুনে আমরা বাইরে এসে দেখি মা মাটিতে পড়ে আছে। তার উপর ওনাকে রুমে নিয়ে গেলাম, কিন্তু সেই রাতের আর তার জ্ঞান ফেরেনি। পরের দিন ওনার জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্বরে ওনার শরীর যেন পুড়ে যাচ্ছে। হুজুরের থেকে তাবিজ এনে দেই এবং ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াই, কিন্তু কোনো কাজ হয় না। দিন দিন যেন ও অসুস্থ হয়ে পড়ছে। এমন অবস্থা দেখে পাশের গ্রাম থেকে বড় এক কবিরাজকে আনা হয়। কবিরাজকে জিজ্ঞেস করলাম কেন এসব হচ্ছে। কবিরাজ বললেন, আপনাদের এখানে বাড়ি করাতে ওই দুষ্টু জিনটার সমস্যা হচ্ছে, তাই আপনাদেরকে ভয় দেখাচ্ছে আপনাদের ক্ষতি করার জন্য। চিন্তা করবেন না, আমি আপনাদের বাড়ি বন্ধ করে দিচ্ছি। আর কোনো ক্ষতি করতে পারবে না। আর রাতের বেলায় বাড়ির বাইরে বের হবেন না। আর ওনাকে তাবিজ দিয়ে যাচ্ছি, আশা করি উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। এই বলে কবিরাজ বাড়ি বন্ধ করে কয়েকটা তাবিজ দিয়ে চলে যান। এর কিছুদিন পর মা সুস্থ হয়ে যায়। এরপর থেকে আমাদের বাড়িতে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু বাড়ির আশেপাশে ছোটখাটো ঘটনা সচরাচর ঘটেই যায়। এইভাবে বেশ কয়েক বছর যাওয়ার পর গাছটার মালিক একদিন কদম গাছটা কাটতে আসে। গাছটাকে কাটার জন্য আঘাত করার ফলে গাছ থেকে রক্তের মতো কি যেন বের হচ্ছিল। এদিকে যিনি গাছটা কাটতেছিলেন তিনি কেন যেন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার কারণে গাছটা না কেটে বাড়িতে চলে যায়। এর কিছুদিন পর শোনা যায় লোকটার নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সবাই বলে গাছটাকে নাকি কাটতে আসার কারণে লোকটার মৃত্যু হয়েছিল। এরপর থেকে গাছটাকে কাটার জন্য আর কেউ সাহস করেনি। কয়েক বছর যাওয়ার পর আস্তে আস্তে আমাদের বাড়ির আশেপাশে অনেকেই বাড়ি করে, তো তখন আর তেমন সমস্যা করেনি জিনটা। 2012 সালের দিকে এক রাতে প্রচন্ড ঝড়ে গাছটা ভেঙে যায়। এরপর থেকে ওইখানে আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জুয়েল রাজবাড়ি থেকে বলছি। আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি। এখন যে ঘটনাটি বলবো সেটি একটি শ্মশানকে নিয়ে। মঠ গ্রাম্য ভাষায়। মঠ বলতে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার স্থান। মঠ আসলে একটা বিশাল বট গাছ। উনি যেভাবে লিখেছেন তাতে বুঝতে পারছি একটা মঠ এবং একটা বট গাছ এবং মাছ ধরাকে কেন্দ্র করে এই ঘটনাটি। যাই হোক, দেখা যাক পরে তিনি কি লিখছেন। তারপরে তিনি লিখছেন, আমাদের আশেপাশের এলাকার প্রায় সবাই জানে এই ঘটনা। এই ঘটনা আমাদের সাথে কিছুটা সম্পর্কিত। যাই হোক, ঘটনায় ফেরা যাক। এই ঘটনায় আমি যার যে নাম বলবো সবগুলো ছদ্মনাম। পাশের এলাকায় মাহফিল শুনতে যাব আমি, শামীম, রাজা মামা, আহসান মামা, জাকির মামা। আমি আর শামীম সন্ধ্যার পরে আহসান মামাদের এলাকায় যাই, কারণ আমার এবং শামীমের বাড়ি একটু দূরে, আর ওদের তিনজনের বাড়ি একই এলাকায়। ওদের সাথে মাহফিল শুনতে যাব, তাই বিকালে পড়তে বসলাম। একটানা 3 ঘন্টা পড়লাম। পড়া শেষ করে সন্ধ্যা পার হয়ে গেল। শামীম, কি রে, যাবি না? আমি, হ্যাঁ যাব। শামীম, রাজা মামা অনেকবার কল দিয়েছে, ওদের ওখানে যেতে বলছে। আচ্ছা তুই একটু বস, আমি রেডি হয়ে আসি। আমার এবং শামীম ভাইয়ের বাসা একই সাথে। কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে যাই। শামীম ভাইয়ের সাথে বের হলাম। প্রায় 30 মিনিট হাঁটার পরে রাজা মামার দেওয়ার ঠিকানায় পৌঁছালাম। ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা শেষে মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। বলে রাখা ভালো, রাজা মামাদের বাড়ি থেকে গ্রামের সরু রাস্তা দিয়ে গেলে প্রায় 2 কিলোমিটার এবং মেইন রাস্তা দিয়ে গেলে 5 কিলোমিটার। তাই আমরা সবাই ভাবলাম গ্রামের কাঁচা রাস্তা দিয়ে বা সরু রাস্তা দিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। রওনা হলাম মাহফিলের উদ্দেশ্যে সরু রাস্তা দিয়ে। একটু বলে রাখি, মাহফিলে যেতে একটা শ্মশান ও বিশাল একটা পুকুর পার হতে হবে। আমরা সবাই হাঁটছি আর গল্প করছি। শ্মশানের পাশেই একটা দর্শনার্থী পার্ক আছে। আমরা দিনের বেলা ওই পার্কে আড্ডা দেই। বলতে পারেন ওই পার্ক আমাদের আড্ডার স্থল। মাঝে মাঝে শ্মশানের পাশেও আড্ডা দেই আমরা। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, দূর থেকে ভেসে আসছে মাহফিলের শব্দ। আমরা হাঁটছি আর গল্প করছি। দেখতে দেখতে শ্মশান অতিক্রম করলাম। রাস্তা থেকে শ্মশানের দূরত্ব 20 থেকে 25 মিটার। আমরা শ্মশানের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। এতক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ঠিক এই সময় ঘটল অদ্ভুত এক ঘটনা। আমরা যখন শ্মশান অতিক্রম করলাম এবং 200 মিটার দূরে যেতেই আগুন দেখতে পেলাম। অনেকগুলো আগুন যেন আমাদের শ্মশানের ওইখানে। তখন আমরা সবাই বলা বলি করলাম, মাত্রই তো এখান থেকে আসলাম, কই কাউকে তো দেখলাম না, তাহলে এখন আবার আগুন কিসের? জাকির মামা বলল, হয়তো কেউ মারা গেছে, তার শেষকৃত্য বা পোড়ানো হচ্ছে তাকে। তখনই রাজা মামা বলল, কই আজকে তো এই এলাকায় কেউ মারা যায়নি, তাহলে কার লাশ পোড়াচ্ছে? তখনই শামীম ভাই রাজা মামার উদ্দেশ্যে বলল, হয়তো তুই জানিস না, আমরা সবাই সেই আগুন দেখেছি। তারপর আর পেছনে না গিয়ে মাহফিলে চলে গেলাম। মাহফিল শেষ করে অন্য রাস্তা দিয়ে বাড়ি আসলাম। আমার মনে একটা কৌতূহল ছিল, কিসের আগুন দেখলাম সবাই? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শামীম ভাইকে নিয়ে রাজা মামাদের এলাকায় এলাম এবং রাজা মামাকে নিয়ে সেই শ্মশানে গেলাম। কিন্তু যা দেখলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। মনে হচ্ছে ওইখানে বিগত 1 বছরেও কোনো আগুন জ্বালানো হয়নি, আগুনের কোনো চিহ্নই নেই। তাহলে এটা কিসের আগুন ছিল? আজ পর্যন্ত এই বিষয়টি আমরা মিলাতে পারিনি। ঘটনা 2। এই ঘটনাটি ঘটে একজন হুজুর বা কবিরাজের সাথে। সে একজন ধার্মিক লোক। এলাকার জিরেথরা লোককে সে সাধারণত চিকিৎসা করে এবং হোমিওপ্যাথির চিকিৎসাও করে। স্থানীয় একটা বাজারে তার চেম্বার বা দোকান আছে। এই ঘটনাটি আমি সেই হুজুরের কাছ থেকে যেভাবে শুনেছি সেইভাবেই শেয়ার করছি। তার নাম বলতে মানা, তাই আমি নাম বলছি না। আমি তার ছদ্মনাম ব্যবহার করলাম। আমার নাম মোহাম্মদ রাজু। যথারীতি প্রতিদিনের মতো আজও দোকান বন্ধ করতে করতে অনেকটা রাত হয়ে গেল। আমি আমার সাইকেলটা নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। বাজার থেকে বাড়ি যেতে শ্মশান, ওই বিশাল পুকুর এবং ওই মঠ অর্থাৎ বিশাল বট গাছ পেরোতে হয়। সেদিন ছিল অমাবস্যার রাত। রাস্তার 2 ধার দিয়ে বাড়ি না থাকায় লোকজনের তেমন চলাচল নেই। রাস্তাটা যেহেতু গ্রাম্য, তাই প্রায় সবসময়ই নীরব থাকে।
আজ যেহেতু অনেক রাত হয়েছে, তাই আর বড় রাস্তা দিয়ে ঘুরে যাব না, এই ছোট রাস্তা দিয়েই বাড়িতে যাব। যেই ভাবা সেই কাজ, বাজার থেকে সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে রওনা হলাম। যেহেতু অমাবস্যার রাত, ঘন অন্ধকার, আমার কাছে ছোট একটি লাইট, রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা দিয়ে। যখন আমি সেই শ্মশান পার হলাম, আমার কাছে মনে হচ্ছে আমার সাইকেলটা একটু ভারী লাগলো, পেছনে যেন কেউ উঠে বসলো, প্রচুর ভার অনুভব করলাম। এক পর্যায়ে আর সাইকেল চালাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ভাবলাম সাইকেলের মধ্যে কিছু একটা আটকা পড়লো কিনা, তাই সাইকেলটা রাস্তার পাশে দাঁড় করিয়ে দেখলাম কিছু নেই। এই দাঁড় করানোটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। অন্ধকারের মধ্যে খেয়ালই করিনি আমি সাইকেলটা দাঁড় করিয়েছি সেই বট গাছের কাছে। দেখলাম সাইকেলের মধ্যে কিছুই নেই, তাই আবার সাইকেলে উঠলাম। আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু মনে হচ্ছে কেউ পেছনে চাকা উঁচু করে ধরে আছে। পেছনে তাকিয়ে দেখি চাকা স্বাভাবিক, কিন্তু আমি এগোতে পারছি না। এর কিছুক্ষণ পরে একটা ফিসফিস শব্দ, আমাকে কেউ যেন বলছে, বাঁচবি না, আজকে প্রাণ নিয়ে বাড়ি যেতে পারবি না। এটা শোনার পর আমার গায়ের সকল লোম দাঁড়িয়ে গেছে। কি করব মাথায় কিছুই আসছিল না। চারিদিকে ঘন অন্ধকার, দুই পাশ থেকে ঝিঁঝি পোকার শব্দ, আর অনবরত ওই শব্দ বারবার কানে ভেসে আসছে, বাঁচবি না। তখন আমি নিজের শরীর বন্ধ করার জন্য দোয়া দুরুদ পড়তে লাগলাম। ঠিক তখনই পেছন থেকে আমার সাইকেলটা উঁচু করে আমাকে ওপরে ওঠায়, আবার নিচে ছেড়ে দেয়। আমি মাটিতে লুটিয়ে পড়ি। এর কিছুক্ষণের মধ্যে আমি রাস্তা থেকে মাটিতে উঠে দাঁড়ালাম। দাঁড়াতেই দেখলাম আমার সামনে কালো বিশাল আকৃতির একটা মূর্তি দাঁড়িয়ে আছে এবং সে আমাকে ধরার চেষ্টা করছে। আমি বাঁচার জন্য সামনের দিকে দৌড়াতে লাগলাম। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর আর পারছিলাম না। আমি অনুভব করলাম আমার পেছনে সেই মূর্তি ঝড়ের মতো শব্দ করতে করতে আসছে। আমার পেছন থেকে বলছে আমি নাকি জীবন নিয়ে আজকে ফেরত যেতে পারবো না। বলে রাখা ভালো, ওই বটগাছ থেকে আমার বাড়িতে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমার কাছে মনে হচ্ছিল এতক্ষণ সময় লাগার কথা না বাড়িতে যেতে। তাহলে কি আমি ভুল পথে আসলাম? কিছুক্ষণ পর আমি দাঁড়ালাম এবং দেখতে পেলাম আমি এক অচেনা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, আর সেই মূর্তিটা আমার সামনে দাঁড়িয়ে, এবং সে তখনও বলছে আমি নাকি প্রাণ নিয়ে আজকে ফিরতে পারবো না। আমি দোয়া দুরুদ পড়তে লাগলাম, সঠিকভাবে দোয়া পড়তে পারছি না। তখন ওই মূর্তিটা আবার বলতে লাগলো বাঁচবি না। এই বলে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আমাকে ধরতে চাইলো। এক পর্যায়ে ধস্তাধস্তি করতে লাগলাম। আমার কাছে মনে হচ্ছে আমি আর পারছি না, এই বুঝি মরে যাব। তখনই বুকে সাহস সঞ্চয় করে তার সাথে ধস্তাধস্তি করতে লাগলাম। আমার মনে হলো আমি আর পারছি না। এর মধ্যে আমার শরীর নিস্তেজ হতে শুরু করলো। মনে হচ্ছে এই বুঝি আমার জীবনের শেষ সময়। আমার চোখ বন্ধ হতে শুরু করলো। তখনই দূর থেকে কানে ভেসে আসছে আজানের শব্দ। তখন সে আমাকে ছেড়ে দিল। এটাও জানিয়েছিল যে আমার উপরে নাকি আমার বাবা মার দোয়া ছিল, এই জন্য আমি বেঁচে গেলাম। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি আমার উঠোনে শুয়ে আছি, চারপাশে অনেক লোক। আমি চোখ মেলতেই সবাই আমাকে জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল। আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম এবং তাদের কাছে জানতে চাইলাম আমি এখানে কিভাবে আসলাম। তখন তারা আমাকে জানালো কিছু লোক ভোরে মাঠে কাজ করতে গিয়েছিল। আমাকে অজ্ঞান দেখে তারা আমাকে নিয়ে আসে। এরপর থেকে রাতে নানা ঘটনা ঘটত। আল্লাহর অশেষ রহমতে পরবর্তীতে আমি তেমন করি না কবিরাজি। এখন আল্লাহর রহমতে ভালো আছি। হুজুরের সাথে কেন এই ঘটনা ঘটলো সেটা জানতে পারবেন ঘটনা 3-এ। এবার আসি আসল ঘটনায়, অর্থাৎ ঘটনা 3-এ। এই ঘটনা ঘটে আমার পাশের গ্রামে। ওই এলাকার সবাই জানে এই ঘটনাটি। শুধু ওই এলাকা নয়, চারপাশের গ্রামগুলোর সবাই জানে। যেই লোকটির সাথে ঘটনা ঘটে তার ছদ্মনাম দিলাম সোহেল। সোহেলের বয়স 20 থেকে 22 বছর হবে। তার একটা নেশা ছিল মাছ ধরা। বলতে গেলে এটাই তার প্রধান নেশা। কত লোকেরই তো কত রকমের নেশা থাকে, কিন্তু সোহেলের মাছ ধরাটাই ছিল প্রধান নেশা। যাই হোক, ঘটনায় চলে যাই। প্রতিদিনের মতো বটগাছ পেরিয়ে, শ্মশান পেরিয়ে সে পুকুরে মাছ ধরতে গেল। এখানে একটু বলে রাখি, সে মাছ ধরা বলতে সেই বিশাল পুকুরে মাছ চুরি করত। পুকুরে যেহেতু প্রচুর মাছ ছিল এবং পাহারা দিত, তাই সে গভীর রাতে মাছ চুরি করত। প্রতিদিনের মতো সেদিনও সে পুকুরে গেল আর অনেক মাছ ধরল। সেগুলো নিয়ে বাড়িতে চলে গেল। সে শ্মশানের সেই জায়গাটা দিয়ে মাছ চুরি করত, কারণ এখানে ভয় কেউ আসতো না। যেহেতু চাকরি বা কোনো কাজ সে করতো না, তাই সে মাছ চুরি করে বিক্রি করত এবং সেই টাকা দিয়ে তার খরচ চালাতো। আজও সোহেল মাছ চুরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। সে যখন বটগাছের কাছে গেল, শুনতে পেল শ্মশানে কারা যেন কথা বলছে, গল্প করছে। সে দূর থেকে লুকিয়ে
দেখার চেষ্টা করলো, কিন্তু সে দেখলো কেউ নেই। সে ভাবলো হয়তোবা মনের ভুল। তারপর যথারীতি সে মাছ ধরতে শুরু করলো এবং অনেক মাছ পেতে শুরু করলো। সে মাছগুলো একটি নির্দিষ্ট ব্যাগের মধ্যে রাখলো। এক পর্যায়ে সোহেল দেখলো মাছ ধরে যে ব্যাগের মধ্যে রেখেছে সেই ব্যাগ থেকে মাছগুলো আপনা আপনি উধাও হয়ে যাচ্ছে। সে ভাবলো হয়তোবা ব্যাগ ছেঁড়া, এজন্য মাছ চলে গেছে। পরে সে ব্যাগটা ভালো করে দেখতে লাগলো এবং দেখলো ব্যাগটা ঠিকই আছে। তাহলে মাছ গেল কোথায়? এই ধরনের প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সে একটু ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে আবারও মাছ ধরতে নামে পুকুরে। এবার সে একটা বড় মাছ পেল, সেটা নিয়ে সে চলে গেল বাড়িতে। সেদিনের মতো আর কোনো ঘটনা ঘটেনি। এর পরের দিন রাতে তাকে স্বপ্ন দেখানো হলো সে যেন রাতে মাছ ধরতে না যায় ওই স্থানে, গেলে তার বড় বিপদ হবে। সোহেল তার মনের ভুল ভেবে আবারও মাছ ধরতে যায়। এইবারও তার সাথে একই রকম ঘটনা ঘটে। এবার সোহেল পুকুর পাড়ে উঠে দাঁড়ালো এবং তখনই দেখতে পেল একটা মাথাবিহীন লোক, যার চোখগুলো বুকে এবং তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সোহেল প্রচন্ড ভয় পেয়ে যায়। এরই মধ্যে সেই ঘটনা বলতে লাগলো এবং সে স্বপ্নে যে তাকে আসতে নিষেধ করেছে এইটা বলতে লাগলো এবং এই কথাটি বলে সে সেখান থেকে উধাও হয়ে গেল। বেশ কিছুদিন সোহেল আর মাছ ধরতে গেল না, তাই তার সাথে কোনো ঘটনাও ঘটল না। এর কিছুদিন পরে সে আবারও মাছ চুরি করতে গেল। এবার তার সাথে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। যথারীতি সোহেল সেই বটগাছ এবং শ্মশান পার হয়ে সেই মাছ ধরার স্থানে গেল এবং সে দেখতে পেল কয়েকজন লোক দাঁড়িয়ে আছে পুকুরের মাঝখানে, যাদের কারো মাথা নেই। তারা পুকুরের মধ্যে ছুটাছুটি করছে। এটা দেখে সোহেল না দেখার ভান করলো এবং মাছ ধরতে শুরু করলো। সেদিন সে অনেকগুলো মাছ পায়। সে মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায় এবং শ্মশানটা পার হয়ে বটগাছের কাছে আসতেই মাছের ব্যাগটা কে যেন ওপরে উঠিয়ে রাখে। সে আবারও দেখতে পায় সেই মাথাবিহীন লোক এবং তাকে সেই লোক আবারও নিষেধ করে এই দিক থেকে মাছ চুরি করতে আসতে। সেদিন কোনো রকম বাড়িতে চলে যায় সোহেল। সকালে প্রচুর জ্বর আসে এবং কোনো রকমে জ্বর কমে না। অনেক ডাক্তার ওষুধ কাজ হয় না। এরপর এক সকালে সেই রাজু হুজুরের কাছে যায় সোহেল। সকল ঘটনা শুনে রাজু হুজুর তাকে ঝাড়ফুঁক দেয় আর বলে, তুমি ওই পুকুরের দিকে যাবে না, গেলে বড় বিপদ হবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হুজুরের ঝাড়ফুঁকের কারণে তার আর কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু সোহেল নাছোড়বান্দা, সে মাছ চুরির লোভ সামলাতে পারল না। 3-4 দিন পরে আবারও গেল সেই পুকুর পাড়ে। এবার সে শ্মশানটা অতিক্রম করে পুকুরের কাছে যেতেই দেখতে পেল কিছু অস্বাভাবিক লোক তাকে ঘিরে ফেলেছে এবং সোহেলকে একজন বলছে যে তোকে নাচতে নিষেধ করেছিলাম, আমাদের কথা শুনিসনি। আরেকজন এসে তার গলা উঁচু করে শূন্যে ধরে থাকে এবং আরেকজন তার পেটের ওপরে বসে এবং পেটের ভেতরে হাত ঢুকাতে লাগলো। সে ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এরই মধ্যে সেই পুকুরের পাহারাদার কিছু একটা পড়েছে সেই শব্দ শুনতে পায় এবং সে লোকজন নিয়ে এসে দেখে সোহেল সেখানে শুয়ে আছে এবং তার মুখ দিয়ে এবং পেটের ছিদ্র দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে তাকে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। সোহেলের রক্ত বন্ধ করার চেষ্টা করা হয়। পরদিন থেকে সোহেল অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এটা দেখে রাজু হুজুরকে তারা নিয়ে আসে। রাজু হুজুর ঝাড়ফুঁক দেয়, একটা তাবিজ দেয় এবং পানি পড়া দেয় এবং হুজুর বলে ওর উপরে খারাপ জিনের আসর হয়েছে। সেই জিন সোহেলকে মেরে ফেলতে চাচ্ছে, কারণ সোহেল জিনদের কথা অমান্য করেছে। আপাতত ওর কাছে কেউ আসতে পারবে না এবং এই জিনদের থেকে সোহেলকে রক্ষা করা এখন অনেক কঠিন। আপাতত আমি ওর গা বন্ধ করে দিয়ে যাচ্ছি, কিন্তু এই জিনদের থেকে রক্ষা করা সম্ভব হবে কিনা আমি জানি না, হয়তো ওরা ওকে মেরেও ফেলবে। সোহেলকে রক্ষা করতে হলে জিনদের বন্দি করতে হবে। সোহেলের বাবা মা বলে, হুজুর আপনি যেভাবে পারেন বন্দি করেন। তারপর হুজুর তার কাজগুলো করতে শুরু করে, প্রয়োজনীয় সব মালামাল জোগাড় করতে থাকে। ইতোমধ্যে সোহেল হালকা সুস্থ হয় এবং হুজুর বলেছিল 7 দিন পরে আবার সোহেলদের বাড়িতে আসন করবে এবং জিনকে হাজির করবে। কিন্তু 3 দিন পর রাতে হুজুরকে রাতে স্বপ্ন দেখানো হয়, তুই সোহেলকে চিকিৎসা করবি না, তুই যদি সোহেলের চিকিৎসা করিস তাহলে তুইও বাঁচবি না। আমরা সোহেলকে তো নিয়ে যাবই, কারণ ও আমাদের কথা শুনে নাই, আমাদের অনেক সমস্যা করেছে, তোরাও বাঁচতে পারবি না। রাজু হুজুর এসব না ভেবে তার কাজ শুরু করে। পরের দিন আবার রাজু হুজুরকে একই স্বপ্ন দেখানো হয়। রাজু হুজুর এগুলো তোয়াক্কা না করে কাজের প্রতি মনোযোগ দেয়। তারপর তৃতীয় রাতে রাজু হুজুরের সাথে দ্বিতীয় ঘটনাটি ঘটে এবং রাজু হুজুরকে বলে, তুমি যদি ওর চিকিৎসা করো তাহলে তোমাকে ছাড় দেওয়া হবে না। তাই সে সোহেলের চিকিৎসা আর করে না। তখন সোহেলের বাবা মা অন্যান্য হুজুর এবং কবিরাজের কাছে যায় এবং তাকে দেখায়। প্রত্যেক হুজুরের কোনো না কোনো বিপদ হয় এবং তারা বিপদের সম্মুখীন হয়ে সেই কাজ করতে রাজি হয় না এবং তার বাবা মাকে স্বপ্নে দেখানো হয়, তোরা যত হুজুরের কাছেই যাস, যত ডাক্তার দেখাস, সোহেল বাঁচবে না। এর কিছুদিন পর একদিন দুপুরে সোহেল পেটের ব্যথায় কাতরাতে কাতরাতে
মারা যায়। পরে আমরা জানতে পারি সেই শ্মশানে এবং সেই বটগাছে বেশ কিছু জিন আছে। সোহেল যে স্থানে মাছ ধরতো সেই স্থানে জিনেরা চলাচল করত, ঘোরাঘুরি করত। সোহেলের মাছ ধরার কারণে তাদের সমস্যা হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হলো। রাজু হুজুর সে ঘটনার পর থেকে আর কবিরাজি করেননি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, প্রথমেই বলে রাখা ভালো, এইটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। বানান ভুল হলে ক্ষমা করবেন। আমি বাংলায় এতটা এক্সপার্ট না। আমি ইফরান, ভৈরব, কিশোরগঞ্জ জেলা থেকে বলছি। তো বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। এই তো কিছুদিন আগের কথা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি শ্মশান দেখতে যাব। শ্মশান কিরকম হয়, সেখানে লাশগুলো কিভাবে পোড়ায়, কথা জানার খুব ইচ্ছে। বাসার আশেপাশে কোনো শ্মশান ছিল না। কার সাথে যাব, কিভাবে যাব, কিছুই বুঝতে পারছিলাম না। একদিন আমি আমার এক বন্ধু রাফিকে আমার ইচ্ছার কথা জানালাম। আমার বন্ধু বলল যে আমার বাসা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে খালের ধারে অনেক পুরনো একটা শ্মশান আছে, যেখানে আমরা যেতে পারি। আমরা দুজন মিলে ঠিক করলাম যে আমরা সকালে শ্মশানে যাওয়ার জন্য রওনা দেব। যথারীতি আমরা প্রায় ভোরবেলা শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন হালকা শীতকাল ছিল। ভোরের বেলা খুবই ভালোই কুয়াশা ছিল। আমরা অনেকক্ষণ পর শ্মশানে পৌঁছালাম। শ্মশানটা ছিল একদম নিস্তব্ধ। আশেপাশে কোনো বাড়িঘর নেই। মনে হচ্ছিল এখানে যদি কারো কোনো বিপদ হয় আর কেউ যদি সাহায্যের জন্য চিৎকার করে, তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। শীতকাল হওয়ায় খালের পানি থেকে হালকা বাষ্পের মতো কুয়াশা বের হচ্ছিল। আমরা শ্মশানের ভেতর ঢুকে প্রায় সব জায়গা দেখলাম। লাশ পোড়ানোর জায়গা দেখলাম। মাঠের ভেতর খানিকটা পাকা করে 3 পাশে 3টি করে লোহার দণ্ড লাগানো আছে। বুঝতে সমস্যা হলো না যে এই জায়গাতেই সমস্ত মৃতদেহ দাহ করা হয়। জায়গাটা হালকা গরম হওয়ায় আমরা সেখানে বসে হাত দাবালাম। তখন আমার খানিকটা ভয় অনুভব হলো। একটু দূরে দেখতে পেলাম কিছু খড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। এগিয়ে গিয়ে দেখলাম কিছু হাড় পড়ে আছে এবং সত্যিই ধোঁয়া বের হচ্ছে। আমার বন্ধু বলল, গতকাল হয়তো এখানে কোনো লাশ দাহ করা হয়েছে। কিছুক্ষণ শ্মশানে অবস্থান করার পর শ্মশান ত্যাগ করব, সেই সময় হাঁটতে গিয়ে গাছের শিকড়ের সাথে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার বন্ধু মজা করে বলল, কিরে, কেউ কি তোর পিছু নিল নাকি? শ্মশান থেকে বাসায় ফেরার পর সারাদিন খুব ভালোভাবে চলে গেল। সন্ধ্যা হবার পর আমার যেন হালকা করে ভয় লাগা শুরু হলো। আমি আমার বন্ধুকে ফোন করে বললাম, তুই আমার বাসায় চলে আয়, আমার বেশ ভয় লাগছে। যথারীতি আমার বন্ধু আমার বাসায় চলে আসলো। রাতে খাওয়া দাওয়ার পর আমরা দুজনে একসাথে ঘুমাতে গেলাম। আমার বন্ধু তার কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল, কিন্তু আমার যেন কোনোভাবেই ঘুম আসছিল না। প্রায় অনেক রাতে আমি হালকা একটু ঘুমাতে পারলাম। তারপর আমি বুঝতে পারলাম আমার পিঠে কে যেন ধাক্কা দিচ্ছে। আমি আমার বন্ধুকে বললাম, কিরে, ধাক্কা দিচ্ছিস কেন? ধাক্কা দিলে পড়ে যাবো তো। এই বলে আমি পেছন ফিরে দেখি আমার বন্ধু ঘুমাচ্ছে। আমি মনে মনে অনেক ভয় পেয়ে গেলাম। গা শিউরে উঠল। শীতের দিনেও আমি যেন ঘামতে শুরু করেছিলাম। আমার বন্ধু যদি ঘুমায় তাহলে আমাকে ধাক্কা দিল কে? এভাবে আমি যখনই অন্য পাশ ফিরলাম তখন দেখতে পেলাম মাথাবিহীন একটা সাদা শাড়ি পরা মহিলা, যার গলা থেকে জিহ্বা বের হয়ে এসেছে। এই ভয়ানক দৃশ্য দেখে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখতে পাই আমাকে সবাই মিলে ঘিরে আছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে আবার জ্ঞান হারালাম। এরপর জ্ঞান ফেরার পরে আমি আমার আম্মুকে বললাম, দেখো, ওই যে মাথা কাটা ওই মহিলা আমার দিকে আসছে। উপস্থিত কেউ কোনো কিছু দেখতে পায় না। এরপর আমি সবাইকে সবকিছু খুলে বলি। জ্ঞান ফেরার পরে আমার বাবা মা আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে গিয়ে আমি পুরোটা ঘটনা বলি, শ্মশানে কি ঘটেছে সেগুলোও বলি। সবকিছু শোনার পর কবিরাজ বলে, আমার উপরে কালির ছায়া পড়েছে। আমি যখন শ্মশানে গিয়েছিলাম তখন আমার দ্বারা কালির কিছু ক্ষতি হয়েছে। তার ছায়ার ওপর আমার পা পড়েছে, এই জন্য সে আমার ক্ষতি করতে চায়। কবিরাজ আমাকে একটা তাবিজ দিল আর বলে দিল যে এই কয়েকদিন আমাকে অনেক সাবধানে থাকতে হবে। আমি কয়েকদিনের ভেতর যেন জবা ফুল গাছের ধারেও না যাই। শেষে বলেছিল, কিছুদিন পর তোমাকে একটি শক্তিশালী তাবিজ দেব, তারপরে সব ঠিক হয়ে যাবে। এই বলে আমাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় এসে আমার বাবা মা শ্মশানের ঘটনা জানতে পেরে দুজন মিলে আমাকে খুব বকাঝকা করে। এর কয়েকদিন পার হয়ে গেল। আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল এবং আর কোনো সমস্যা হয়নি। কিন্তু একদিন আমি আমার এক বন্ধুর জন্মদিন উপলক্ষে বাসার বাইরে বের হয়েছিলাম। তাদের বাসার উঠোনে একটা জবা ফুলের গাছ ছিল। তখন আমার কবিরাজের কথা মনে ছিল না। আমি জবা গাছের পাশে গিয়ে ছোটদের সাথে খেলা করছিলাম। জন্মদিন শেষে আমি আমার বাসায় ফিরে যাই। ফেরার সাথে সাথে আমার মা আমাকে জিজ্ঞেস করে আমার গলার তাবিজটা কোথায়।
তখন আমি নিজেও জানতাম না যে আমার তাবিজটা কোথায় গেল। আমার মা সাথে সাথে সেই কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো জবা গাছের কাছে গিয়েছিলে? আমি বললাম আমি আমার বন্ধুর বাসায় ছোটদের সাথে খেলা করছিলাম, তার পাশে একটা গাছ ছিল, তাবিজটা যে কোথায় গেল আমার খেয়াল নেই। কবিরাজ তখন রাগান্বিত কণ্ঠে বলল, আমি তোমাকে মানা করেছিলাম যে জবা গাছের পাশে কখনো যাবে না। এখন আমার হাতে আর কিছু করার নেই। কাল সকালে তোমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব। এখন বাসায় ফিরে যাও। আমি আর আম্মু যথারীতি বাসায় ফিরে আসি। বাসায় আসার পর থেকে আমার অনেক ভয় লাগা শুরু হয়। এই শীতের দিনেও আমি যেন খুব ঘেমে যাচ্ছি। এদিকে সেদিন আব্বুও বাসায় নেই। আম্মু রান্নাঘরে রান্না করছে, আমি তার পাশে বসে আছি। বাসার পাশেই একটি পুকুর ছিল। রান্নাঘরের জানালা থেকে পুকুরের পাড় দেখা যেত। হঠাৎ আমি দেখতে পেলাম পুকুরের ঘাট থেকে লাশবিহীন একটা কাটা মাথা আমার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠি, আমার আম্মু চিৎকার করে ওঠে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। আমাদের দুইজনের চিৎকার শুনে আশেপাশের মানুষজন আমাদের বাসায় চলে আসে। আমার জ্ঞান ফেরার পর আমি দেখতে পাই আমার সামনে সবাই দাঁড়িয়ে আছে। তার সাথে সাথে আমার পা ধরে কে যেন টেনে নিয়ে গিয়ে দরজার কাছে ফেলে আসলো। এই দৃশ্য দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই আমার পাশে এসে দোয়া দুরুদ পড়তে থাকে। এদিকে প্রায় ভোর হয়ে এসেছে। আমরা সকালের অপেক্ষা না করেই কিভাবে আমাদের যেখানে আপনারা স্বাধীন মিউজিক অ্যাপে সবাই কমেন্ট করছেন, এবং আমি কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই আসলে এখন, এবং সেই কমেন্টগুলো যেভাবে আমি দেখতে পাচ্ছি অসংখ্য কমেন্ট। আমি আমাদের যে নেক্সট স্টোরি, সেই নেক্সট স্টোরি নিয়ে আমি একটু কনফিউজড, কারণ এই নেক্সট স্টোরি লিখেছেন যিনি, তিনি কিছু জিনিস মানে একটু হয়তো ভুলবশত প্রথমে ছিল সেটা বটগাছ পরে কদম গাছ হয়ে গেছে, বাট স্টোরি ঠিক আছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে প্লে করবো। যদিও আমি দেখতে পাচ্ছি যে অনেক প্রিমিয়াম সাবস্ক্রাইবার আসলে। ওয়াহিদ ফিরোজ আমাদের খুলনা থেকে শুনছেন, জানিয়েছেন। মুরাদ বাহাদুর লিখেছেন শ্মশানের ঘটনা, আগের ঘটনা, এটা আগেও শুনেছি। এটা আগে শুনেছেন কিভাবে আমি ঠিক জানি না, কারণ এই ঘটনাটি আমাদের কাছে নতুন এসেছে। আমাদের সাথে আছেন মিরাজ আহমেদ, এই ইমেল আগেও পড়া হয়েছিল, তাই আসলেই আচ্ছা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই। আর যে এটা কি রাইজান, আর যে রাইজান মিরপুর 11 থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি মাহবুব রাব্বি, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, যেমন আমাদের প্রচুর মানুষ আজকে আসলে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তহিদুল ইসলাম আছেন কুষ্টিয়া থেকে। এছাড়াও দিবিও দে আমাদের সাথে আছেন, প্রতিবারের মতো এবারও শুনছেন চট্টগ্রাম থেকে তিনি। এটা মনে হয় দিব্য দে হবে। আমাদের সাথে আছেন আরাফাত আরিফ এবং লাভ ফ্রম ললিতা বাড়ি। আমাদের সাথে আছেন মুরাদ বাহাদুরের মেসেজ আমি পড়েছি, কমেন্ট আমি পড়ে নিয়েছি, সুতরাং আপনি আছেন বুঝতেই পারছি। আমাদের সাথে আছেন আরও অসংখ্য মানুষ এবং তারা কমেন্ট করছেন। স্বাধীন মিউজিক অ্যাপে যখন আমরা প্রথম প্রিমিয়াম লিসনারদের জন্য শো শুরু করি, তখন থেকে কিন্তু আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, এবং প্রচুর ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ এই ভালোবাসার কোনো তুলনা হয় না, এই ভালোবাসার কোনো মূল্য হয় না, এবং আপনারা সবসময় আমাদের সঙ্গে আছেন বলেই আমরা সামনে আরও এগিয়ে যেতে চাই, এবং আমরা সামনে আরও এগিয়ে যেতে চাই বলেই আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কাছে থাকতে চাই, এবং আশা করছি যে আপনারা সব সময় আমাদের সাথে এভাবেই থাকবেন। আমাদের আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে বই নিয়ে জ্ঞানকোষের স্টলে, এবং সেটা হচ্ছে আমাদের অমর একুশের যে বইমেলা শুরু হয়েছে। অনেক মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এবার বইমেলা হবে কি হবে না। আমরাও ভেবেছিলাম যে আপনাদের খাতে এই বইটা তুলে দিতে পারবো কি পারবো না। ফাইনালি আমরা এই বইটি আপনাদের হাতে তুলে দিতে পারছি, এবং আগামীকাল ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে আপনাদের সঙ্গে দেখা হবে, এবং আমি খুবই এক্সাইটেড আপনার সাথে দেখা করার জন্য। আমরা বিশ্বাস করি যে আমাদের ভূত.com-এর লিসেনাররা সবাই খুবই সেন্সেবল, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের বইমেলায় আসবেন এবং অংশ নেবেন, এবং আবার সে সাথে আমাদের বইটিও সংগ্রহ করবেন। আমি কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন যিনি, আমি একটু বললাম যে এই ঘটনাটি আমি একটু কনফিউজড, কিন্তু এই ঘটনাটা আমি আবার না শুনেও থাকতে পারছি না। দেখুন শুনে কেমন লাগে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মেঘলা আক্তার মীরা, সিরাজগঞ্জের একটা স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি বেশ কিছুদিন আগের, আমরা বলতে পারি 20 বছর তো হবেই। আমার নানির বাড়ির পাশে একটা নদী ছিল, ছোট্ট নদী, তবে যমুনা নদীর শাখা। এক পাশে ছিল লোকালয় এবং আরেক পাশে ছিল চাষের জমি। ওখানে কোনো বাড়ি ঘর ছিল না, শুধু ছিল ধানের জমি এবং আখের জমি। যাকে নিয়ে ঘটনা শুরু তার নাম আবুল কালাম। আমি আমার আম্মুর কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন তিনি, তার কথা বলছি। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তিনি আখের ব্যবসা করতেন। তিনি তার ব্যবসার জন্য নদীর ওপারে একটি জমি কেনেন এবং সেই জমি যখন তারা দেখতে যান তখন তিনি দেখতে পান জমির ওপরে বেড়ে উঠেছে বিশাল দুটি শিমুল গাছ। তিনি ভাবলেন এই গাছের গোড়ায় তিনি তার আখ ভাঙানোর মেশিন রাখবেন, কিন্তু তার পাশে থাকা লোক তাকে এখানে মেশিন রাখতে নিষেধ করলো। কিন্তু আবুল কালাম আর তার কথা না শুনে সেখানে মেশিন বসালেন। তার কথা অনুযায়ী তিনি গাছের গোড়ায় মেশিন বসিয়ে সেখান থেকে চলে আসেন এবং ভাবেন যে কাল থেকেই এখানে কাজ শুরু করবেন। যথারীতি পরের দিন আবুল কালাম তার বসানো মেশিনের কাছে চলে আসেন এবং তিনি প্রথম তার মেশিনে আখ দেবেন বলে সিদ্ধান্ত নেন। তখনই ঘটে ঘটনা। তিনি যখন মেশিনে আখ দেন তখন তার হাত মেশিনের ভেতর চলে যায় এবং তিনি তার মূল্যবান হাতটি হারিয়ে ফেলেন। এখানে ঘটনাটি শেষ হলে ভালো হতো, কিন্তু সামনে আরো বেশ কিছু অপেক্ষা করছে। এই ঘটনা ঘটার পর জায়গাটা কিছুদিন পরিত্যক্ত ছিল, মানুষের যাতায়াত অনেকটা কমে গিয়েছিল। কিন্তু তার ঠিক কিছু মাস পরেই ঘটে আরেকটি ঘটনা। তখন ধান কাটার সময় ছিল, সবাই ব্যস্ত ধান কাটা নিয়ে, কিন্তু হাটের দিনে সবাই ধান না কেটে হাট নিয়ে একটু ব্যস্ত থাকতো। সেদিন ছিল হাটের দিন, সবাই সবার নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে হাটে গিয়েছিল। সেদিন ওখানকার এক কৃষক জহুরুল মিয়া সিদ্ধান্ত নেয় সে আজ হাটে না গিয়ে জমির ধান কাটবে। যথারীতি তিনি ধান কাটার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়। এমন সময় তার স্ত্রী তার হাতে একটি খাবারের ব্যাগ দিয়ে দেন এবং খাবারের তালিকায় ছিল পিঠা। তিনি একটি পিঠা খেয়ে নেন এবং আরো একটি পিঠা ব্যাগে রেখে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। ধান খেতে পৌঁছে তিনি ধান কাটতে শুরু করেন। কিছু সময় ধান কাটার পর তার খিদে পায় এবং আরেকটা পিঠা খেয়ে তিনি কাজে লেগে পড়েন। তিনি যেখানে বসে ধান কাটছিলেন তার পাশে কোনো মানুষজন ছিল না এবং পাশেই ছিল সেই শিমুল গাছ। তাই তার মনে একটু ভয় হতে লাগলো, কিন্তু ভয় ঝেড়ে ফেলে তিনি আবার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এমন সময় তিনি দেখতে পান আখের ক্ষেতের মাঝে দিয়ে শিমুল গাছের ওদিক থেকে কি যেন আসছে। তিনি ভালো করে দেখতে লাগলেন যে একজন মহিলা লাল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তিনি অবাক চোখে তাকিয়ে থাকলেন এবং ভাবলেন এখানে তো কোনো বাড়ি ঘর নেই, তাহলে ইনি কোথা থেকে আসছেন? এই ভেবে জহুরুল মিয়া ভয় পেয়ে যান এবং তিনি মাথা নিচে দিয়ে ধান কাটতে শুরু করেন। কিছু সময় পার হবার পর তিনি অনুভব করেন কি যেন তার পিঠে ঠান্ডা একটা হাত দিয়ে জোরে আঘাত করলো এবং আঘাতের জন্য তিনি মাটিতে পড়ে যান। তার সবকিছু ঠান্ডা লাগতে লাগলো। তিনি কোনো কথা না ভেবে ওখান থেকে উঠে সামনের দিকে দৌড়াতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর তিনি নদীর সামনে এসে যান। তিনি নদীতে নেমে সাঁতার কাটতে লাগলেন। নদী পাড়ে পৌঁছানোর পর তিনি তার বাড়ির দিকে যান এবং ওখানে গিয়ে তিনি সেন্সলেস হয়ে যান। তখন তার বাড়ির লোকজন তাকে দেখতে পায় এবং তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। কিন্তু কিছু সময় পরেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছু অদ্ভুত ধ্বনির সাথে সেগুলো ছিল রাম রাম। সবাই খানিকটা অবাক হয়েছিল, কারণ তিনি মুসলিম ছিলেন এবং এই ধ্বনির কারণ এখন অবধি কেউ বুঝতে পারছিল না। জহুরুল মিয়াকে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা ফাঁকা কবরস্থানে মাটি দেওয়া হয়। ঘটনার 6 মাস পরেই তার 3 বছরের ছেলে কোনো কারণ ছাড়াই মারা যায়। কিন্তু এটাও সাধারণ মৃত্যু ভেবে নেয় সবাই। এই ঘটনা তখন সবাই ভুলে গিয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই শিমুল গাছের কাছে আর তেমন কোনো ঘটনা ঘটে না। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। সবাই আল্লাহর ইবাদত বন্দিগিতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় জহুরুল মিয়ার বাড়ির পাশের বাড়ির একটি মেয়ে নাম রোজিনা জহুরুল মিয়ার স্ত্রী রোজিনাকে বলে ইফতারের পর তার বাড়িতে এসে একটু ইলিশ মাছের তরকারি নিয়ে যেতে। যথারীতি রোজিনা ইফতারের পরে এসে ইলিশ মাছের তরকারি নিয়ে জহুরুল মিয়ার বাড়ির আম গাছের নিচে দাঁড়াচ্ছিল। হঠাৎ আচমকা রোজিনার হাত থেকে ইলিশ মাছের পিসটা পড়ে যায়। রোজিনা আবার ইলিশ মাছটা তুলে নিয়ে বাড়িতে গিয়ে ধুয়ে খেয়ে ফেলে। তখন তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। বেশ কিছু সময় যাওয়ার পর পেটের ব্যথা কমার কোনো নামগন্ধই নেই। ধীরে ধীরে রোজিনার মাঝে একটা পাগলামি ভাব চলে আসে, আবোল তাবোল বকতে থাকে। তখন রোজিনার পরিবার কবিরাজ ডাকে এবং রোজিনাকে দেখায়। কবিরাজ এসেই বুঝতে পারে রোজিনার সাথে প্যারানর্মাল কিছু ঘটেছে। কবিরাজ একটি গোল বৃত্ত আঁকেন এবং তার মাঝখানে রোজিনাকে বসতে বলেন। রোজিনা বসার পর তার মাঝে হাজির হয় এক শয়তান। কবিরাজ শয়তানকে ফোর্স করে সবকিছু শুনতে চায় যে তুই কোথা থেকে এসেছিস, এই সমস্ত কিছু। শয়তানটি বলে ওই শিমুল গাছের আত্মা এবং জহুরুল মিয়াকে সেই মেরেছে, আর কিভাবে মেরেছে সেটাও বলে।
জহুরুল মিয়ার সাথে এসে শয়তানটি জহুরুল মিয়ার বাড়ির আম গাছে স্থান নেয়, অর্থাৎ অবস্থান করে সেখানে, এবং জহুরুল মিয়ার ছেলেকে মেরে ফেলে। তখন কবিরাজ প্রশ্ন করে জহুরুল মিয়ার মৃত্যুর সময় সে কেন রাম রাম বলছিল। তখন শয়তানটি বলে সে একটি হিন্দু ধর্মের মানুষ ছিল এবং জহুরুল মিয়ার মৃত্যুর সময় জহুরুল মিয়াকে দিয়ে এই সমস্ত ধ্বনি সে উচ্চারণ করায়। আরো বলে শয়তানটি জহুরুল মিয়ার আম গাছে বসবাস করে এবং হঠাৎ রোজিনাকে দেখে, ওর নাকি রোজিনাকে পছন্দ হয়েছে এবং রোজিনার সাথে থাকতে চায়। কিন্তু কবিরাজ অনেক জোর করার পর শয়তানটি চলে যেতে রাজি হয় এবং বলে জহুরুল মিয়াকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেখানকার কদম গাছটা সে স্থান নেবে। সবাই রাজি হয়ে যায় এবং শয়তানটি আশ্রয় নেয় সেই কদম গাছে। বেশ কিছুদিন চলে যায়। একদিন আমার মেজো মামাকে তার বন্ধু জানালা দিয়ে ডাক দেয় আর বলে যে আজ আমরা কদম ফুল পেরে নিয়ে আসি চল। আমার মামা বন্ধুদের কথায় রাজি হয়ে যায় আর চলে যায় কদম গাছের দিকে। তখন আমার মামার বন্ধু মামাকে গাছে উঠতে বলে, কিন্তু মামার মাথা ব্যথা ছিল তাই তার বন্ধুকে গাছে উঠতে বলে। গাছের নিচে ছিল জহুরুল মিয়ার কবর। মামার বন্ধু গাছে উঠে যায়, কিন্তু অনেক সময় পার হয়ে যায়, মামার বন্ধু গাছ থেকে নামে না। তাই মামা ডাক দেয় তার বন্ধুকে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। তাই মামা ভয় পেয়ে পেছন দিকে এগিয়ে দৌড়ে যায়। কিছু সময় পার হবার পর মামা কদম গাছের নিচে যায়, কবরের দিকে তাকায় এবং দেখে কবরের ওপর জহুরুল মিয়া বসে আছে আর মামাকে হাতের ইশারায় ডাকছে। মামা বাড়ির দিকে দৌড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। সবাই মামার সেন্স ফেরাতে এসে ব্যস্ত হয়ে যায়। কিছু সময় পর মামার সেন্স আসে এবং মামা সবাইকে সবকিছু খুলে বলে। আমার মামা একটু সুস্থ হওয়ার পরে তার বন্ধুর বাড়িতে যায় এবং খোঁজ নেয় আসলেই মামার বন্ধুকে সে ডাকতে এসেছিল কিনা। মামার বন্ধু তখন মামাকে জিজ্ঞেস করে জানতে পারে সেদিন মামার বন্ধু বাড়িতেই ছিল না। তাহলে ডাক দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। মামার আর কিছু বুঝতে বাকি রইল না। এরপর আর তেমন কোনো ঘটনা ঘটেনি। কিছুদিন পরেই নদীর ভাঙনে ওই গাছ সহ সবকিছু ভেঙে যায়। কে জানে ওই শয়তান এখন কোথায় আছে। জানি না ঘটনাটি কতটা ভয়ঙ্কর ছিল, তবে আমার কাছে ভালোই লেগেছে। মেঘলা আক্তার মীরা সিরাজগঞ্জ থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদের কাছে এই চমৎকার ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি আপনি আরো ঘটনা পাঠাবেন এবং ডেফিনেটলি আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম আমরা। বন্ধুরা নিয়মিত বুথ FM শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।